অর্ণ রেড ওয়াইনের বোতলে তার নরম ঠোঁট রেখে বোতলটা উঁচু করে ঢক ঢক করে ওয়াইন খেতে খেতে রুমের মধ্যে প্রবেশ করে। অর্ণের লোচন যুগল ঈষৎ লাল হয়ে আছে। অর্ণের নাকে ওয়াইনের কড়া গন্ধ লেগে থাকা সত্ত্বেও তার নাসিকাতে হলুদ গাঁদা সাদা রজনীগন্ধা ফুলের সৌরভ এসে জানান দেয় এটা সাধারণ কোনো রুম না, এটা বাসর ঘর। আর অর্ণ তার ভাইয়ের বাসর ঘরে সদ্য আনা দামি মদের বোতল হাতে নিয়ে তা খেতে খেতে রুমে প্রবেশ করেছে। রুমের চারপাশ ফুলে সমরিত, মনোহরী হৃদয়হরিণী সুকেশিনী সুলভ সুহাসিনী নয়, বরং তিক্ত বিরক্ত কৃষ্ণবর্ণ মহীয়সী বিছানার মাঝে গুটি সুটি মেরে বসে আছে। অর্ণ গম্ভীর হয়ে বিছানার দিকে তাকালো। কেন আমার জীবনটা তুই নষ্ট করলি? তোকে কে বিয়ে করতো? কেউ না। আমার কপালেই তুই এসে জুটলি। তোর কি লজ্জা করে না? এত এত অপমান করার পরও আমার সাথে জড়িয়ে গিয়েছিস। ফুলে সজ্জিত বিছানার রংটা যেন ভালোবাসা প্রদানের আহ্বান জানায়, কিন্তু বিছানার ওপর মাথা নিচু করে বসে থাকা অবনী যেন অ্যাট্রাকশনের মোনালিসা নয়, সে যেন সক্রেটিসের অনুরূপ রঙের গড়ন। অবনী কাঁদছে। তুই না ভাইয়ার বউ, আমার ভাবি তুই। আমি তোর বউ। চুপ কর। শোন, আমার বউ হয়েছিস, খবরদার আমার কাছে আসবি না। আমার কাছে পৃথিবীর সবচাইতে বিরক্তিকর হচ্ছিস তুই। ঘোমটা কেন দিয়ে আছিস? খোল ওটা। তোর রূপ দেখার কোনো ইচ্ছে আমার নেই। যে রূপে আকর্ষণতা নেই সেই রূপে থুতু দিতেও লজ্জা করে। অর্ণ কথাটা বলেই অবনীর মুখের ওপর থেকে বেনারসির ঘোমটা কাপড় তুলে ফেলে দেয়। অর্ণ আর দেরি করে না, হাতে থাকা ওয়াইনের বোতলে যতটুকু মদ ছিল সব ওর মাথায় ঢালা শুরু করে। কিছুটা মদের অংশ ক্ষিপ্র গতিতে অবনীর মুখের ওপর ছুঁড়ে মারে। অবনী চোখ বন্ধ করে নিল। কয়েক ন্যানো সেকেন্ড দেরি করলে হয়তো মদের পুরোটা চোখের মধ্যে চলে যেত, তবুও অতি সামান্য তরল ওর চোখে যাওয়াতে জ্বালা করা শুরু হয়ে গেছে। অর্ণ শব্দ করে হাসতে থাকে। অবনী নীরবে কেঁদে যাচ্ছে। কি ভাবছিস? আমার মতো ছেলেকে বিয়ে করে তুই সব পেয়ে গিয়েছিস? তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস? আমি তোর বউ। চুপ কর তুই। অর্ণ কথাটা বলে অবনীর গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। অবনীর এমনিতে চোখ জ্বালা করছিল, তার উপর অর্ণের থেকে খুব জোরে চড় খেয়ে সে যেন দিশেহারা বিপর্যস্ত হয়ে পড়ে। অর্ণ বিছানা থেকে উঠে দাঁড়ায়, অবনীকে টেনে বিছানা থেকে নামিয়ে ফ্লোরে দাঁড় করালো। অবনী নিশ্চুপ, সে কিছুই বলতে পারছে না, কেবল কান্নাই করে যাচ্ছে। বাসর ঘরে স্বামীর থেকে মেয়েরা ভালোবাসা পেয়ে থাকে, কিন্তু অবনী যা পাচ্ছে সেটা ভালোবাসা নয়, বরং নির্যাতন। এমনিতেই অবনী বিকেল থেকে কান্না করছে। অর্ণের ভাই আনাফ বিয়ের আসর থেকে পালিয়ে যায়। সবাই বলা বলি করছিল খালমের জন্য এমনিতেই ছেলে পাচ্ছিল না, কাজে ধরে বিয়ে করিয়ে দিচ্ছে। সেই ভেগে গিয়েছে। ছি ছি ছি, কী কাণ্ডটাই না ঘটেছে। কে করবে এর সাথে বিয়ে? অবনীর কানে যখন অনুষ্ঠানে আসা মানুষের কথা আসে তখন থেকেই কাঁদছিল। কান্নাটা যেন এখনও থামছে না। অর্ণ অবনীর দিকে তাকিয়ে বলে, ওই ন্যাকা কান্না থামা, বুঝেছিস? ওয়াশরুম আছে, যা চোখে পানি দিয়ে আয়। অবনী মাথা নিচু করে কোনো রকমে তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুত নেয়। অর্ণ আবারও থামিয়ে দিয়ে বলে, ওই দাঁড়া, গা থেকে সব খোল। অবনীর কোনো কথা শোনার মুডে অর্ণ নেই। সে অবনীর কাছে যে সজোরে টান দিয়ে অবনীর তনু থেকে কাপড় সরিয়ে ফেলে। অবনী আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। অবনীর তাড়াতাড়ি ট্যাপ ছেড়ে দিয়ে পানি হাতে নিয়ে মুখে ছেটাতে থাকে। কয়েকবার পানি ছিটিয়ে চোখ ঠান্ডা করে নিল। সে আয়নাতে তাকায়। নিজের চেহারা আজ সে বিগত 10 বছর ধরে দেখেনি। 10 বছর পর আজ প্রথমবারের মতো সে আয়নার সামনে দাঁড়িয়েছে। আয়নাতে নিজের চেহারা দেখে চোখের পানি গড়িয়ে পড়তে থাকে, কারণ সে কালো, এটার জন্য কাঁদছে না। কপালের ডান পাশে স্পষ্ট থাপ্পড়ের দাগ। অবনী আরও ডুকরে কেঁদে ওঠে, কারণ সে কালো বলে তার স্বামী এভাবে কথা শুনিয়েছে। সদ্য বিয়ে করা স্বামী যেন বড়ই নিষ্ঠুর। অবনী নিজের গায়ের দিকে তাকায়। শাড়িটা আধা খোলা হয়ে আছে। বুকের প্রশস্ত অধনা যেন দৃশ্যমানের বিলাসিতা বহন করলেও অন্যের কাছে তা বড়ই তুচ্ছ। অবনীর মনে নিশান্ত তৈরি করে তুলেছে। সে গায়ে শাড়ি পেঁচিয়ে নেয়, তারপর আবারও আয়নাতে চোখ দিল। বহু বছর ধরে না দেখা নিজের প্রতিবিম্ব অবলোকন করতে থাকে ও।
অন্য টেবিলের ড্রয়ার খুলল, নতুন সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন জ্বালালো। হাতে সিগারেট নিয়ে সে রুমের সোফাতে যেয়ে বসে। 2 ঘন্টা ধরে ও 5 বোতল ওয়াইন শেষ করেছে, কিন্তু কিছুতেই যেন ওর নেশাই হচ্ছে না। মাথার মধ্যে অবনীর মুখটাই ভেসে উঠছে বারবার, আর যখনই ভাসছে তখনই সব নেশা ছুটে যেয়ে রাগ আবির্ভাব মেঘের আড়ম্বর সৃষ্টি করছে। সেই সিগারেটে টান দিয়ে চোখটা একটু বন্ধ করলো, সাথে সাথেই ইরার মুখ ভেসে ওঠে। সে চোখ মেলে তাকায়। ইরার হাসি মুখটা যেন বুকে জমে থাকা রাগের ঘন ঘটা উচ্চতর বানিয়ে দিয়েছে। অনুধাবনের শেষ অংশে প্রয়োগের মীমাংসায় ব্যস্ত হয়ে যায় যার রাগের অনুভূতি। অবনী নিজেকে কিছুটা সামলে নেয়। সে গায়ে ভালো মতো শাড়িটা পেঁচিয়ে বাইরে বের হয়ে আসলো। লোচন চুকুল যেন লাল তুরুপে ভর্তি। অর্ণ সিগারেট টান দিয়ে অবনীকে ডাকলো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? বিছানায়। কেন? কি ভাবছিস? হ্যাঁ, তোকে নিয়ে বাসর রাতের প্রমোদনা তৈরি করব, তাই না? অর্ণ এগিয়ে আসে কাছে, আবারও শাড়ি ধরে হ্যাঁচকা টান দেয়। শাড়িটা আগের মতন খুলে গেল। অর্ণ এক হাতে শাড়ি ধরে থাকে। অবনী নিজেকে 2 হাত দিয়ে ঢেকে নেয়। অর্ণ শব্দ করে হাসতে থাকে। অবনী অর্ণের হাসির কারণ বুঝতে পারে না। অর্ণ হাসতে হাসতে বলে, শোন, তোর এই শরীরের উপর আমার কোনো চাহিদা নেই। যার মাঝে কালোতে ভর্তি তাকে ছুঁয়ে দেখার কোনো ইন্টারেস্ট আমার মধ্যে নেই। আফসোস, তোর জন্য ইরা আমার থেকে চিরজীবন হারিয়ে গেল। কে ইরা? আমার ভালোবাসা, যাকে আমি খুব করে ভালোবাসতাম শুধু তোর জন্য, সে আমার হলো না। আমি কি করলাম? অবনী মুখ থেকে এমন কথা শুনে অর্ণ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আবারও গালে একটা চড় বসিয়ে দেয়। অবনী ঘুরে যেতেই শাড়ি দিয়ে অবনীর মুখ বিহব্বর একটু চেপে ধরে। তারপর জ্বলন্ত সিগারেট নিয়ে অবনীর খোলা পিঠের নিচ অংশে জোরে চেপে ধরে। অবনী চিৎকার দিতে চেয়েও শব্দ বের করতে পারে না। অর্ণ ক্ষিপ্ত ক্ষোভের চরম সীমায় পৌঁছে শালাকায় যতক্ষণ আগুন ছিল ততক্ষণ অবধি চেপে ধরে রাখলো। এরপর এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় অবনীকে। অবনী যেন একটু হাঁফ ছেড়ে বাঁচে, কিন্তু পিঠের উপরিভাগে সিগারেটের আগুন লাগায় যেন সে জ্বলন্ত পীড়ার এক ডোবায় পড়ে যায়। অবনী চিৎকার করতে পারে না। চিৎকার কেনই বা করবে? অবনীকে একমাত্র অন্যের মা ছাড়া এ বাড়িতে কেউ পছন্দ করে না। এমনকি অবনীর নিজের মাও অবনীকে ঘৃণা করে। তার আত্মচিৎকার যে বৃথা যাবে এটা অবনী নিশ্চিত। নতুন স্বামীর থেকে এমন নির্যাতিত ব্যবহার হয়তো এর আগে কোনো মেয়েই পায়নি। অবনী আজকে তার লোচন যুগলে বিশাল বাড়িধারার এই ধরাপতনে চুপিসারে সব সহ্য করার অনুভবতা প্রকাশ করছে, যা অন্য কোনো মেয়ে হয়তো করবে না। অর্ণ থেমে নেই। সে 1 পা 2 পা করে এগিয়ে আসছে অবনীর দিকে। অবনী ভয়ার্থ দৃষ্টিতে তাকায় অর্ণের চোখ যুগলে। সেখানে রাগের অববাহিকায় এক জ্বলন্ত রক্তবর্ণ ধারণ করেছে। অবনী থেমে থেমে বলতে থাকে, কি করছো? আমাকে ভালোবেসে চাও, আমি সবটাই তোমাকে দিব। এভাবে কেন আসছো? চুপ কর। অর্ণ কথাটা বলে অবনীর আরও কাছে আসে। অবনী ভয়ে একটা ঢোক গেল। অর্ণ হাত উঠিয়ে সোজা অবনীর বুকের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। অবনী শঙ্কায় চুপসে যেতে থাকে। অর্ণ তার বুকের কাছে হাত এনেই থেমে যায়। অবনী চোখ বড় বড় করে দেখতে থাকে। অর্ণ হাসতে থাকে। অবনী ওর হাসির রহস্য বুঝতে পারে না। অর্ণ হাসতে হাসতে বলতে থাকে, কি ভাবছিস? তোর মতো একটা জঘন্য গায়ের রঙের মেয়েকে আমি স্পর্শ করব? তোকে ভালোবেসে স্পর্শ করব? কিভাবে ভেবেছিস তুই? অর্ণ কথাটা বলে অবনীর পেছনে থাকা বালির সাথে তুলে নেয়। তারপর কিছু সময় অবনীর মুখের দিকে তাকিয়ে থাকে। এই তাকানোতে রাগের হিংস্রতা প্রকাশ পাচ্ছে। অবনী এমন চাহনিতে ভয় পাচ্ছে অনেক। একটা নারীর স্বামী মানেই সকল আশ্রয়স্থল হয়, কিন্তু অবনীর কাছে এই অর্ণ নামক স্বামীর কাছে থাকাটাও যেন বিশাল ভয়ের ব্যাপার। কিন্তু কোনো উপায় নেই তার। কোথায় যাবে সে? কার কাছে বলবে ও? অর্ণ চলে আসার আগে অবনীকে বলে, শোন, তোকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার কোনো দিন ছিল না। তোকে নিয়ে কল্পনাতেও কোনো দিন এমন দিনের কথাও ভাবিনি। আমার থেকে দূরে থাকবি, এটা ভালো করে জানিস। দাদু আমাকে কতটা ভালোবাসে, তাই ওনার সামনে কখনো ন্যাকা কান্না করবি না। আমার মায়ের সামনে কখনো মন খারাপ করে থাকবি না। আর বাইরে কারোর সাথে আমি যে তোর বর, এটা ভুলেও বলবি না। যদি এসবের বাইরে কিছু করেছিস, বুঝতেই পারছিস তোর জন্য কত খারাপ কিছু
অপেক্ষা করছে। আর একটা কথা, আমার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবি। স্বামীর অধিকার কখনো পাবি না তুই। আমার জীবনটা আজ তোর জন্য নষ্ট হয়ে গেছে, আমার ভালোবাসাটাও শেষ, শুধু তোর মতো একটা বাজে দেখতে মেয়েকে বিয়ে করেছি বলে। অর্ণ কথাটা বলে সোফাতে যেয়ে বসে। অবনী বিছানার উপর পা উঠিয়ে গাঁটোসাঁটো হয়ে বসলো। গায়ে শাড়িটা কোনো রকমে জড়িয়ে নেয়। অর্ণ সোফার উপর বালিশ রেখে শুয়ে পড়ে। অবনী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ণের মুখের দিকে। এই বাড়ির সবচাইতে হ্যান্ডসাম ছেলে অর্ণ। ওর সাথে পরিচিত হওয়া মেয়েগুলো আঠার মতন পড়ে থাকতে দেখেছে অবনী। বাড়িতেও কত মেয়ে নিয়ে এসে ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছে অর্ণ। সেই মেয়েগুলো এক একটা যেন অপ্সরা। অবনী কখনো কারোর সামনে যায়নি, হয়তো তারা অপমান করবে ভেবে সে কখনো সামনেই যেত না। কিন্তু একদিন অর্ণের মায়ের কারণে ওদের সামনে যায়। অর্ণ অনেক বন্ধুদের বাড়িতে আনে। সেদিন ওদের জন্য নাস্তা রেডি করার পর অর্ণের মা অবনীকে বলে, কী রে, এভাবে লুকিয়ে দাঁড়িয়ে কি দেখছিস? সব খাবার তো তুই নিজেই বানিয়েছিস, এবার যা ওদেরকে দিয়ে আয়। না খালাম্মু, আমি যাব না। তুমি তো রোজ নিয়ে যাও, তুমি যাও এখন। আরে কি সমস্যা হ্যাঁ, যা তো নিয়ে যা। অর্ণ আছে তো ওখানে, সমস্যা কি? আর যা, আমি কাজ করছি এখন। সেদিন অবনী অর্ণের মায়ের জোড়াজড়িতে আসে ওদের সামনে। মাথার উপর লম্বা একটা কাপড় দিয়ে সে খাবারের ট্রে নিয়ে এগিয়ে আসে অবনী। অবনীকে দেখে অর্ণের বন্ধু শিহাব বলা শুরু করে, কিরে মামা, এটা না তোর খালাতো বোন অবনী? এভাবে কেন আসছে? এমনিতে। শিহাব, তুই ওনার হাতের দিকে তাকা। হাতের কালার দেখেছিস? কালো বিশ্রী দেখতে মেয়েটা। ওই জন্য কি মাথার থেকে কাপড় সরায়? আরে হ্যাঁ তো, কই দেখি আপু তোমাকে একটু। নিশি কথাটা বলেই অবনীর মাথা থেকে কাপড়টা টেনে নামিয়ে দেয়। অবনীর কালো চেহারাটা সবার চোখের সামনে। মেয়েটা দেখতে বেশ হলেও গায়ের রংটাই যত ঝামেলা, এজন্যই কেউ পছন্দ করে না। ছি, এত বিশ্রী দেখতে মেয়ের হাতে খাবো কি করে? এত কালো কেন তুমি? তোমার তো আমাদের সামনে খাবার আনার যোগ্যতাও নেই। বেঁচে আছো কেন তুমি? নিজেকে কখনো দেখেছো? ভয় পাও না তুমি? নিশির কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। অবনী স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। ওর পা যেন চলছে না। সে কি বলবে সেটাও বুঝতে পারছে না। সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। এত অপমান সে অনেক বছর হলো হয়নি, কারণ সে কখনো বাড়ি থেকে বের হতো না। বের হলেও হাত, চোখ, মুখ সব কিছু ভালোভাবে বোরখার সাথে ঢেকে বের হয়েছে, যেন কেউ ওর কালো গায়ের রং না বুঝতে পারে। তবে আজ অর্ণের মায়ের জোড়াজড়িতে এখানে এসে সে অনেক বড় ভুল করেছে, যার জন্য অপমান সহ্য করতে হচ্ছে তার। চোখের পানি টলমল করছে অবনীর। কেউ নেই ওর পাশে। এ বাড়িতে কখনো ওর সাপোর্ট নিয়ে কেউ কথা বলেনি। হঠাৎ অবনী শুনতে পায়, তোরা কি শুরু করেছিস? সে কি ইচ্ছে করে কালো হয়েছে? আজব ধরনের কথা বলছিস। তোরা আসছিস বেড়াতে, কেন অবনীর পিছনে পড়েছিস? অবনী তুই যা, আর এসব কথায় মন খারাপ করিস না। অবনী দৌড়ে সেখান থেকে চলে আসে। আড়ালে এসে অর্ণের দিকে তাকায়। অর্ণই প্রথমবার অবনীর সাপোর্ট নিয়ে কথা বলেছে, যা কখনো এর আগে হয়নি। তাই অর্ণকে সে দেখতে থাকে। ছেলেটা সবার মধ্যে বেশি আকর্ষণীয়, তবে অবনীকে সাপোর্ট করার মাধ্যমে মেয়েটা অর্ণের প্রতি এক অন্যরকম ভালো লাগা অনুভব করে। অর্ণ সোফা থেকে উঠে বসে। টেবিলের ড্রয়ারে সিগারেটের প্যাকেট। উঠে এসে সেখান থেকে একটা সিগারেট নিয়ে এসে আগুন জ্বালায়। ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। হঠাৎ সিগারেটের ধোঁয়ায় অবনী কেসে উঠল। কাঁচতে কাঁচতে বলে, সিগারেট খাচ্ছ কেন? জানো না এটা ক্ষতিকর? আর আমার খুব কাশি হয় সিগারেটের ধোঁয়ায়। তো তোর কাশি হলে হবে, তাতে আমার কি? বাইরে যেয়ে খাও। রুমটা আমার, তোকে থাকতে দিয়েছি, এটাই অনেক। আমাকে বলছিস বাইরে যেতে? তোকে আমি না থাক, তোকে স্পর্শ করার কোনো ইচ্ছে আমার নেই। তুই আমার থেকে দূরে দূরে থাকবি। তোর ওই কালি মুখ আমাকে দেখাবি না। অন্য কথাটা বলে সোফাতে চলে যায়। বদ্ধ ঘরে দুজন বিপরীত লিঙ্গের মানুষ। একজনের মনে অন্যজনের কাছ থেকে সামান্য ভালোবাসা পাওয়ার বাসনায় প্রহর গোনা হচ্ছে। আরেকজনের মনে বিকৃত গায়ের রঙেই নিজেকে বিষাদগ্রস্ত করে তুলেছে। দুজনের মনেই কষ্ট। অন্য কিছুতেই মেনে নিতে পারছে না অবনীর সাথে বিয়ে হওয়ার ব্যাপারটা। বেশ তো হাসি খুশি ছিল ছেলেটা। হঠাৎ করে এভাবে যার সাথে অন্যের মানাবে না, যাকে অন্য সবসময় অপছন্দ করে এসেছে,
তার সাথে বিয়ে দিয়েছে তাকে। ও যেন এখনও স্বপ্নের ঘুরে আছে। কিন্তু সবাই জানে অর্ণের সাথে অবনীর বিয়েটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। অবনী লাইট অফ করে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। সে যেন খেলার পুতুল। আনাফের সাথে বিয়ে হচ্ছিল ওর, কিন্তু হঠাৎ করে হাওয়া বদলে অর্ণের বউ হয় সে। যদিও অবনী অর্ণকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু অর্ণের স্মার্টনেসের কাছে যোগ্যতার বিবেচনায় অবনীর এই পছন্দবোধ হাসির খোরাক ছাড়া কিছুই নয়। সে মনে মনে আজ দিনের কথা ভাবতে থাকে, কিভাবে সে অর্ণের বউ হলো। সব কিছু কল্পনা করতে থাকে। অবনী গোসল শেষ করে নিজের রুমের দিকে ফিরছিল। হঠাৎ ভেজা কাপড়টা ওর বুক থেকে সরে যায়। সে কাপড়টা গায়ে জড়িয়ে নেওয়ার জন্য নিচু হয়েছিল, আর তখনই আনাফ অবনীর এমন দেহের সৌন্দর্য খুব কাছ থেকে দেখে নেয়। অবনী কাপড়টা তুলে ঠিক করতে করতে সামনে তাকিয়ে দেখে আনাফ হাঁ করে অবনীর ভেজা দেহের দিকেই তাকিয়ে আছে। অবনী আনাফকে বলে, আনাফ ভাই, এভাবে কি দেখছো? দেখছি তো জিনিসগুলো। মানে? না মানে কিছু না। কোথায় যাচ্ছিস? রুমে চেঞ্জ করব। ও আচ্ছা। আনাফ আর কথা বাড়ায় না। অবনীও চুপচাপ নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। আনাফ আজ প্রথমবার অবনীর দিকে এভাবে লোভাতুরের ন্যায় তাকিয়েছে, যেটা এর আগে কখনোই হয়নি। আনাফ ফিরে আসছিল, কিন্তু মাথার মধ্যে অবনীর ভাবনা, সাথে চোখের সামনে এখনও যেন অবনীর শরীরের খাঁজ ভাসতে থাকে। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। অবনীর রুমের দিকে এগিয়ে যায়। অবনীর রুমে কেউ কোনো দিন আসেনি, কারণ অবনী এমনিতেও কালো রঙের মেয়ে, তাই সবাই নিজ দায়িত্বে ওর থেকে দূরে থাকে। সেজন্য ড্রেস চেঞ্জ করার সময় দরজা হালকা খুলে রেখে রুমে এসে দাঁড়ায়। গা থেকে জামাটা সরাতেই অবনী দরজা খোলার শব্দ শুনতে পেল। অবনী ঘুরে তাকাতেই দেখে আনাফ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি তোয়ালের সাথে নিজেকে পেঁচিয়ে ভয় আর লজ্জাবোধ নিয়ে বলল, আনাফ ভাই, তুমি এখানে হুম। কেন এসছো? তোকে দেখতে। মানে? শোন, তুই তো এমনিতেও কালো দেখতে, কোনো ছেলে তোর কাছে আসবে না। কি বলেন আপনি? ন্যাঙামি করিস কেন? সরা কাপড়। আনাফ এগিয়ে এসে অবনীর হাত থেকে তোয়ালে টেনে খোলার চেষ্টা করে। অবনী আর নিজেকে সামলাতে পারে না। ঠাস করে খুব জোরে অবনী আনাফের গালে কষে চড় লাগিয়ে দেয়। আনাফ চড় খেয়ে অবনীর দিকে ক্রোধের দৃষ্টিতে চেয়ে থাকে কয়েক সেকেন্ড। আনাফ হিংস্র হয়ে যায় যেন। অবনীর হাত শক্ত করে ধরে, অবনীর দিকে তাকিয়ে বলে, তোকে আমি আজকে। আমাকে ছেড়ে দাও। কে কোথায়? আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো? আমাকে ছেড়ে দাও। কেউ আছো? আমাকে বাঁচাও। অবনীর এমন সরল আর জোর চিৎকার পুরো বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে যায়। বাড়িতে উপস্থিত মানুষের কান অবধি পৌঁছে। কেউ এক মুহূর্ত দেরি করে না অবনীর ঘরে আসতে, আর এসেই দেখে অবনীর গায়ে আধা খোলা কাপড়, বাকি অংশ আনাফের হাতে। আনাফের মা এসে ঠাস ঠাস করে আনাফের গালে চড় বসিয়ে দেয়। অবনী তার বড় খালাকে জড়িয়ে ধরে। সবাই আনাফের দিকেই তাকিয়ে আছে। দাদু এগিয়ে এসে বলে, সিহ আনাফ, শেষে কিনা তুই এমন করলি, এটাও অন্যায়। দাদু, আমি আসলে। চুপ কর তুই। তোকে ছেলে বলে ডাকতেই আমার লজ্জা করছে। কত ভালো একটা মেয়ে, আর তুই কি না শেষমেশ। ছি আনাফ, লজ্জায় আমার। কেউ কিছু বলবে না আহনাফকে। ও যা করেছে তার শাস্তি ওর পেতেই হবে। কি শাস্তি? ওর মুখটাও দেখতে চাই না আমি। অবনীর সাথেই ওর আগামী 3 দিনের মধ্যে বিয়ে দেব, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি অবনীকে বিয়ে। কি বললি তুই? তোকে আমি। আমার সিদ্ধান্ত নড়চড় হবে না। আহনাফকে বিয়ে করতেই হবে অবনীকে, এটাই শেষ কথা। সবাই চলো এখন, আর ঘটনা যেন না ছড়ায়। বাড়ির খবর যেন বাড়িতেই থাকে। আনাফের দাদু মিস্টার তাজুল সাহেব কথাটা বলে রুম থেকে বের হলেন। সবাই এক এক করে রুম থেকে বের হলো। আনাফ বের হওয়ার আগে অবনীর দিকে তাকিয়ে বোঝানোর চেষ্টা করে, তুই কাজটা ঠিক করলি না। তোর কপালে খারাপ কিছু আছে। এই বিয়ে আমি করছি না। কাঁদিস না। আমার ছেলে এমন কিছু করবে আমি ভাবতেই পারিনি। ও যে আমাকে কষ্ট দিয়েছে আমি কখনো ভুলবো না। আমার ছেলেকে মাফ করে দে মা। আর তোর মাকে কি জবাব দেব আমি বুঝতে পারছি না। না খালাম্মু, তুমি কেন মাফ চাচ্ছ? ঠিক আছে আমি। আর চিন্তা নেই, কেউ কিছু জানবে না। তোমার সম্মান নষ্ট হয়, এরপর আর কোনো কাজ আমি করব না। চিন্তা করিস না, তোর বিয়ে আনাফের সাথেই দেব। তুই কষ্ট পাবি সারা জীবন, এটা হতে দেব না। ও একটু বদ, তবে আমি জানি তুই তাকে ঠিক করে নিতে পারবি।
অবনী যেন নিস্তব্ধ হয়ে যায়। এই বাড়ির মানুষকে কেমন বিহেভ করে সেটা অবনী জানে, তবে সবার থেকে বেশি ভালোবাসে আরিনা বেগম, আর তিনি কষ্ট পাবে এমন কিছু কখনো অবনী করেনি। অবনী ভাবনা থেকে বের হয়, অর্ণের দিকে তাকায়। অর্ণ কপালের ওপর হাত রেখে ঘুমাচ্ছে। অর্ণ একটু নড়ে উঠল, নিজেকে আঁটো করে গুটিয়ে নিল। বোঝা যাচ্ছে অর্ণের শীত লাগছে অনেক। অবনী বিছানা ছেড়ে উঠল। রাত প্রায় শেষের দিকে। অর্ণের গায়ে কাঁথা জড়িয়ে দেয় অবনী। অর্ণ কাঁথা পেয়ে গায়ে জড়িয়ে নিতে থাকে ঘুমের ঘোরে, আর ঘুমের ঘোরেই অর্ণ অবনীর হাত জড়িয়ে নেয়। অবনী চমকে ওঠে, হাত ছাড়ানোর চেষ্টা করতেই অর্ণ যেন আরও শক্ত করে পেঁচিয়ে ধরে। অবনী হাঁটু ভাঁজ করে সোফার ওপর উঠে বসে, অর্ণের মাথায় চুলে হাত ডুবিয়ে দেয়। একজন নারীর কাছে সবচাইতে মূল্যবান জিনিস হলো তার প্রিয় স্বামী। অর্ণের চুলে হাত বোলাতে বোলাতে কখন যে অবনী ঘুমিয়ে পড়ে খেয়ালই করেনি সে। অর্ণের ঘুম ভাঙে, জানালা থেকে রোদ ওর মুখে এসে পড়ছে। জানালা খোলাই ছিল। অর্ণের কখনো এত তাড়াতাড়ি ঘুম ভাঙে না। সে বিরক্ত হয়ে উঠতেই যাবে, অনুভব করে ওর গায়ে কাঁথা, সাথে আরও ভারী কিছু ওর বুকের ওপর অনুভূত হয়। অর্ণ চোখ মেলে তাকালো। অবনী ওকে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অর্ণের মেজাজ কয়েক সেকেন্ডের মধ্যেই রাগের চরম পর্যায়ে পৌঁছে যায়। সে অবনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অবনী ফ্লোরে পড়তেই ওর কনুইতে প্রচণ্ড ব্যথা লাগে। অবনী ঘুমের ঘোরে ছিল, এমনকি ধাক্কা লেগে নিচে পড়তেই সে প্রথমে বুঝতেই পারেনি এতক্ষণ সে কোথায় ছিল। সে হাতে ব্যথা নিয়ে সামনে তাকায়। অর্ণ বসে আছে। তোকে রাতেই বলেছিলাম আমার কাছে আসবি না, আমার থেকে দূরে থাকবি, এটাও বলেছিলাম। অথচ তুই তোর সাহস ছাড়িয়ে আমার কাছে নয়, আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিস। অন্য কথাটা বলে অবনীর দিকে এগিয়ে আসে। অবনীর চোট পাওয়া হাত ধরে হ্যাঁচকা টান দেয়। অবনীও ও মা গো বলে কেঁদে ওঠে। অর্ণ এমন বিহেভ কেন করছে সেটা অবনী এখনও ঠিকমতো বুঝতে পারছে না। অবনীকে সামনে এনে ঠাস করে একটা চর বসিয়ে দেয় অর্ণ। অবনী ঠাঁই দাঁড়িয়ে আছে। অর্ণ বলে, তোকে আমার সহ্য হয় না, এটা কেন বুঝিস না? তোকে দেখলে আমি বিরক্ত হই। কেন কাছে আসিস আমার? আমি কি তোকে চেয়েছিলাম? কেন এমন হলো আমার সাথে? আমি তো তোকে চাইনি, তাহলে কেন আমার কাছে তুই এসেছিস? তুই জানিস আমার এক হাত দূরত্বে কোনো মেয়ে আসার সাহস করে না, আর তুই আমার বুকে মাথা রেখে সারা রাত ঘুমিয়েছিলি। আমি তোর বউ এখন, আমার তো অধিকার আছে তোর কাছে যাওয়ার। কিসের অধিকার? মন থেকে না মানা অবধি কখনো অধিকার খাটানো যায় না। সব কিছু তোর জন্য শেষ হয়ে গেছে। আমার ইচ্ছে, আমার ভালোবাসা সব শেষ। আমি নিজেই শেষ হয়ে গিয়েছি। অর্ণ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হলো। অবনীও কাঁদতে থাকে। চেয়েছিল অর্ণকে নিজের কাছে, তবে সেটা কল্পনায়। অর্ণ বাড়ির উঠানে এসে দাঁড়ালো। খুব করে কাঁদতে ইচ্ছে করছে ওর। অবনী আর অর্ণ প্রায় সেম বয়সের। অর্ণের থেকে 1 বছরের ছোট অবনী। অর্ণ যদি ক্লাস 2তে পড়তো, অবনী পড়তো 1-এ। তবে ছোট থেকেই একসাথে ওদের বেড়ে ওঠা। অর্ণ জানতো না আনাফের সাথে অবনীর কেন বিয়ে হচ্ছে। কেউ সময় বাড়িতেই ছিল না, আর দাদুর কড়া বারণে বাড়ির লোক ছাড়া কেউ কিছুতেই তেমন জানে না। কিন্তু বিয়ে হবে ভেবে অনেক আত্মীয় ঠিকই দাওয়াত করানো হয়। অর্ণও তার একগাদা বন্ধুদের দাওয়াত করে আনে তার বড় ভাইয়ের বিয়েতে। অবনী বউ সেজে বসেছিল। অর্ণের বন্ধুরা ভেবেছিল আনাফের বউ হবে অনেক সুন্দরী, কারণ আনাফ ভাই দেখতে বেশ স্মার্ট ছিল। আর আনাফ ভাই কখনো এমন কালো মেয়েকে বিয়ে করবে না। কিন্তু বিয়ে বাড়িতে এসে দেখে অবনীর সাথে আনাফ ভাইয়ের বিয়ে হচ্ছে। অন্য ছাড়া বাকি সবাই অবাক হয়ে যায়। অর্ণের কানে কানে সিমি এসে বলে, দোস্ত, তোর ভাইয়ের কি চয়েস রে? দেশে কি আর মেয়ে পেল না আমাকে অফার করতে? তোর ভাবি হতাম। আমি কি দেখতে খুব খারাপ নাকি? ভাইয়া নিজে থেকে বিয়ে করছে না, তাকে দাদুর কথা মতো বিয়ে দেওয়া হচ্ছে। এটা বিয়ে না, কুরবানি বলে। আমি হলে বিষ খেয়ে মরে যেতাম। কেন? অবনী কি খারাপ মেয়ে নাকি? একটু কালো, তবে ভালো মেয়ে। এটা বলে অর্ণ সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অর্ণ বাড়ির ভেতর চলে আসে। খাবার টেবিলে কেউ নেই, তবে খাবার সাজানো আছে। অর্ণ টেবিলে বসে। মাংসের বাটির ঢাকনা তুলতেই নড়ার ফলে মাংসের ঝোল যে ওর সাদা টি শার্টে লাগে। অর্ণ কিছুই বলে না, সে খাবারের প্লেট সোজা করে। অবনী দৌড়ে চলে আসে সেখানে। কিছু না বলেই খাবার বেড়ে দিতে যায় অবনী। অর্ণ রাগী গলায় বলে, আমাকে ডাকো। মা বাইরেই আছে, তুমি তো বেড়ে খেতে পারো না, তাই বেড়ে দিতে এলাম।
কি ব্যাপার, তুই আমাকে তুমি করে কেন বলছিস? বরকে তুমি বা আপনি বলতে হয়, জানো না এটা? আর এ কি, সাদা টি শার্টে মাংসের ঝোল, একটা কাজও ঠিকভাবে করতে পারো না, আমাকে ডাকতে? অবনী শাড়ির আঁচল দিয়ে টি শার্ট থেকে ঝোল মোছার জন্য হাত বাড়ায়। অর্ণ সাথে সাথেই উঠে দাঁড়ালো। রাগী চোখে অবনীর দিকে কিছু সময় তাকিয়ে থাকে। এমনিতেই কালকে রাতে কাছে আসার জন্য বারণ করেছে, কিন্তু অবনী সেটা মানছেই না। বারবার অর্ণের কাছে চলে আসছে, যা অর্ণ মোটেও গ্রহণ করতে পারছে না। অবনী বলে, বসো, ঝোলটা পরিষ্কার করে দেই, নষ্ট হয়ে যাবে কাপড়। প্লিজ তুই আমার সামনে থেকে যা। যাবো, আগে বসো, ঠিকভাবে খাবার খাও, বেড়ে দিচ্ছি তো, যদি বলো মাখিয়ে খাইয়ে দিই। অর্ণ তরকারির বাটি হাতে তুলে নেয়। অবনীর গায়ে তরকারি ঢেলে দিয়ে সেখান থেকে ভেতরে চলে আসে। ওয়াশরুমে যেয়ে দরজা আটকে দেয়। পানির ঝর্ণা ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে। ইরার স্মৃতি তাকে আরও কষ্ট দিচ্ছে। সে আনাফের বিয়েতে আসতে চাইছিল, কিন্তু আসতে পারেনি। সে আসলে হয়তো এমনটা হতোই না। আবার বাড়ির সম্মান রাখতে অর্ণ ইরাকে গ্রহণ করতে পারত না। কি করবে অর্ণ? অবনীকে কিছুতেই মানতে পারছে না। যতবার অবনীকে দেখছে ততবারই তার রাগ বেড়ে যাচ্ছে। বাড়ির কাজের ছেলেকে দিয়ে কাল রাতে ড্রিঙ্কস আনিয়েছে, সেটা খেয়েই কষ্ট ভুলতে চেয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি কি কষ্ট ভোলা যায়? অবনীর চোখে পানির রেখা। স্বামীর থেকে এত অবহেলা নির্যাতন পেয়ে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাচ্ছে তার। তবুও অবনী চুপচাপ। সে তরকারির বাটিটা গুছিয়ে টেবিলে রাখল, তারপর সেখান থেকে চলে যায়। রুমে এসে কোমরে কাপড় পেঁচিয়ে অর্ণের জন্য শার্ট, কোট, ইস্ত্রি বের করে বিছানায় রাখল। আঁতুরটাও সাজিয়ে রাখেও। এরপর রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায় অবনী। অর্ণ ওয়াশরুম থেকে বের হয়। বিছানার উপর সুন্দরভাবে ওর ড্রেসগুলো সাজিয়ে রাখা। আগে ওর মা করতো, এখন কে করেছে সেটা অর্ণ বুঝে যায়। এর জন্য কাপড়গুলো হাতে নিয়ে দরজার বাইরে ছুঁড়ে মারতে চাচ্ছিল। তখনই অবনী এসে সেগুলো ক্যাচ করে ধরে। আমাকে তোমার পছন্দ না জানি, তবে এগুলো কি দোষ করেছে? জানি না। আমি দেখতে কালো বলে এমন করছো? চুপ কর, তোর সাথে আমি কথা বলতে চাই না। অবহেলা করতে খুব মজা লাগছে, করো করো, দেখি কত অবহেলা করতে পারো আমাকে, আমি সব সহ্য করব। কেন এমন করছিস? প্লিজ আমাকে আমার মতো থাকতে দে। আমি তো তোমার কিছু কেড়ে নিচ্ছি না। আমার থেকে দূরে থাকবি, আমি এত কিছু জানি না। দূরেই তো ছিলাম, সৃষ্টিকর্তা কাছে এনে দিয়েছে, কখনো কাছে চাইনি, তিনি দিয়েছে, আমার কি দোষ? তোকে এক চড়ে। থামলে কেন? চড় দাও, তোমার ভালোবাসার স্পর্শ না হয় না পেলাম, অবহেলা আর রাগের স্পর্শ তো পাচ্ছি। অবনী নিজের রুমে বসে আছে। নিজের বলতে অর্ণের রুম এটা। বিছানা গোছাতে থাকে। ইস্ত্রি করা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করলো। তারপর আলমারির ড্রয়ার খুলে রাখতে যাবে, তখনই কয়েকটা ছবি পায় অবনী। অর্ণকে জড়িয়ে ধরে আছে একটি মেয়ে, যাকে কোনোদিন অবনী দেখেনি। অর্ণের বন্ধুদের সাথে মেলানোর চেষ্টা করে, কিন্তু ছবিগুলোতে অর্ণের সাথে থাকা মেয়েটা অপরিচিত। মনে করার চেষ্টা করে অর্ণের বেলা রাতের কথাটা। মনে মনে বলে, এটাই কি তবে অর্ণের ভালোবাসা? ইস, কতই না সুন্দর মেয়েটা, আমি এত কালো কেন? মেয়েটা দেখতেও তো অনেক সুইট, অর্ণের সাথে কি সুন্দর মানিয়েছে। আমার সাথে মানাবে অর্ণের? ধুর, ওর পাশে দাঁড়ালেই তো বিশ্রী লাগবে। অর্ণ ঠিক বলেছে, ওর থেকে দূরে থাকা উচিত। মানবেই না আমাদের, কিন্তু আমার কষ্ট লাগছে কেন? মেয়েটা অর্ণের সাথে এভাবে কেন আছে? অর্ণ বসে আছে। প্রতিদিন এই ক্লাবে বসে ওরা আড্ডা দেয়। অর্ণ আজকে অসময়ে এসেছে। কিছু সময় পর তার বন্ধুগুলো একসাথে চলে আসে ক্লাবে। অর্ণকে টেবিলে বসে থাকতে দেখলো। টেবিলের ওপর কতগুলো ড্রিঙ্কসের বোতল। অর্ণ মাথা নিচু করে আছে। সিহাব বলল, কিরে মামা, বাসর রাত কেমন কাটালে? দোস্ত, বিড়াল কয়বার মারছিলি? তবে কি, তোর সাথে অবনীর কখনো চাই না। দেখতে তো ভালো না, কথা বলা চলাফেরার সবকিছু দিক দিয়ে সে খ্যাত। আমিও তো কখনো এমন কিছু ভাবিনি, কিন্তু অবনীকে বিয়ে করতে হলো। সমস্যা নেই, ইরাকে ভালোবাসি আমি। অর্ণ থেমে যায়। ক্লাবের দরজার দিকে তাকালো। সাফিন নামের একটি ছেলের সাথে ইরা হাসতে হাসতে ক্লাবে ঢুকছে। অর্ণ বসা থেকে উঠে যায়। শিহার হাত চেপে ধরে বলে, কোথায় যাচ্ছিস? ইরার কাছে? কেন যাচ্ছিস? বিয়ে হয়েছে না তোর? তাহলে ইরাকে সাফিনের সাথে আমি মিশতে বারণ করেছিলাম, তবুও কেন সে সাফিনের সাথে এখানে এসেছে? ছাড় আমার।
অর্ণ ঝাড়ি দিয়ে ইরাদের টেবিলের সামনে যায়। ইরা সাফিনের হাত ধরে বসে আছে। অর্ণ যেই সোজা ইরার হাত ধরে। ইরা ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, আরে কে আপনি? অভদ্রের মতো অপরিচিত কারোর হাত ধরেছেন, কি সমস্যা? হ্যাঁ, ইরা শোনো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আমি কে আপনি? আমার নাম জানেন কি করে? ইরা প্লিজ আমার সাথে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। ইরার হাত ছাড়। কে তুই? ইরা না তোকে চেনে না বললো, তাহলে ওর হাত ধরে আসিস কেন? সাফিন কথাটা বলে অর্ণকে জোরে একটা ধাক্কা দেয়। অর্ণ কিছুটা সরে গেল পেছনের দিকে। অর্ণ এগিয়ে আসে আবার। ইরার দিকে তাকিয়ে বলে, তোমাকে বারণ করেছিলাম এই বেয়াদব ছেলে থেকে দূরে থাকতে। তুই তো জানোই সে কতটা খারাপ, তারপরও কেন তুমি ওর সাথে মিশছো? আমাকে তো কিছু বলার সুযোগ দাও। এক রাতেই এত পরিবর্তন। ভালোবাসতে না আমাকে তুমি? ভালো তো আপনিও বাঁচতেন, কি হলো? সেই তো অন্যকে বিয়ে করেছেন। আপনি রাত কাটাতে পারেন, আমি হাত ধরে ঘুরলেই দোষ। আপনি সারা রাত মজা নিয়েছেন, আর আমি একটু মিশলেই দোষ। ইরার কথা শেষ হতেই অর্ণ কষে একটা চড় বসিয়ে দেয় ইরার গালে। ইরার গালে চড় দিতেই সাফিন এগিয়ে আসে সামনে। অর্ণের গালে একটা ঘুষি দেয়। অর্ণ টেবিল থেকে ড্রিঙ্কসের বোতল তুলে সেটা ভেঙে ধারালো অস্ত্র বানিয়ে সাফিনের দিকে এগিয়ে আসতেই বন্ধুরা ওকে জাপটে ধরে। অর্ণ চিৎকার করে বলতে থাকে, আমার আর ইরার মাঝে যেই আসুক আমি তাকে মেরে ফেলবো, না হয় কখনো গ্রহণ করব না। ইরা বিশ্বাস করো, আমি অবনীকে স্পর্শ করিনি। ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনা করতে পারবো না। ইরা, বোঝার চেষ্টা করো, আমি শুধু তোমার, আর তুমিও আমার। মাঝখানে যে তোমাকে নিতে আসবে আমি তাকে মেরে ফেলবো। অর্ণকে টানতে টানতে বন্ধুরা ক্লাব থেকে বের করে নিয়ে যায়। সাফিন ইরার সামনে আসে। ইরার চোখে পানি টলমল করছে। সাফিন ইরার হাত ধরতে যাচ্ছিল। ইরা তার ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে হনহন করে সেখান থেকে বের হয়ে যায়। অর্ণকে বন্ধুরা গাড়িতে করে ক্লাব থেকে ততক্ষণে চলে আসে নিয়ে, আর একে অপরকে বলতে থাকে, বাদ দে, এরা কি করলো? সাফিনের সাথে মিশছে কেন? এরা তো ভালো করেই জানে সাফিন কতটা খারাপ ছেলে। তো কি করবে? অন্য কি ভার্জিন আছে নাকি? একটা মেয়ের সাথে রাত কাটিয়েছে সে। কি ভাবছিস এখনো সে আগের অন্য আছে? ইরাও তাই করবে। হয়তো 2-1 দিন পর সাফিনের সাথে এক রুমে পড়ে আছে। অর্ণ বেশ কিছু সময় ধরে ওর বন্ধুদের কথাগুলো শুনছিল। শেষের কথাটা আর সহ্য করতে পারেনি। কাচের বোতলটা ডান হাতেই ছিল। ওটা হাতের যত শক্তি ছিল তা দিয়ে জোরে চাপ দেয়। সাথে সাথে বোতলটা ভেঙে অর্ণের হাতে কাঁচের টুকরো লেগে যায় এবং অনেকখানি কেটে রক্ত বের হতে থাকে। শিহাব অর্ণের দিকে তাকায়। হাত থেকে রক্ত ঝরতেই দৌড়ে এগিয়ে আসে সেদিকে। কি ব্যাপার অর্ণ, তুই কি পাগল হয়ে গেছিস? পাগলামি থামা। আমি পাগল হয়ে গিয়েছি, আর তোদের মতো কিছু ভালো বন্ধু পেয়ে আরো পাগল হয়েছি। আরে ওরা মজা করছিল, বাদ দে। অর্ণ আর কিছু বলল না। সে কারো দিকে না তাকিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। ইরাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে গাড়ি রেখে গাড়ির পাশে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে থাকে। ফোন বেজে ওঠে অর্ণের। তাকিয়ে দেখে অবনী কল দিয়েছে। অর্ণ ফোন কেটে দেয়। দুপুর ছাড়িয়ে বিকেল হয়েছে। অর্ণ সকালে বের হয়ে আর ফেরেনি। অবনী অনেক চিন্তা হচ্ছে। অর্ণ খাবার টেবিলেই বসে আছে দুপুর থেকে, কিন্তু অর্ণের খোঁজ নেই। প্রথমবার ফোন কাটাতে অবনী আবারও অর্ণকে ফোন দেয়, কিন্তু অর্ণ আবারও কেটে দিল। অবনী এবার লাগাতার ফোন দিতে থাকে। অর্ণ বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে দিতে যেয়ে থেমে যায়। অর্ণের ফোনে আগে থেকেই কল আসছিল। ইরাকে ফোন কানে ধরতেই অর্ণ নিজের ফোনের দিকে না তাকিয়ে কল রিসিভ করে। অর্ণ বলে, ইরা, আমাকে কেন ভুল বুঝছো? আমি শুধু তোমাকেই ভালোবাসি। অবনীকে আমি কখনো চাইনি, আর না কখনো চাইব। আমার সব কিছুতে শুধু তুমিই আছো। আমি শুধু তোমাকেই চাই। চিন্তা করো না, আমি অবনীকে 6 মাসের মধ্যেই ডিভোর্স দিব। প্লিজ ইরা, আমাকে একটু বোঝার চেষ্টা করো। লাইনটা কেটে যায়। অর্ণ ফোনের দিকে তাকিয়ে থাকে। ইরার কল আসলো। অর্ণ আবারও রিসিভ করে। অর্ণ কিছু বলতেই যাচ্ছিল, তার আগে ইরা বলে ওঠে, এখানে কুকুরের মতো দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। ও, আপনি তো এভাবে বললে যাবেন না। কেন যাবেন? রাস্তার কুকুরকে জোরে হেই বললেও চলে যাবে। আপনি তো যাবেন না,
আপনার জাতটা একটু উচ্চ পর্যায়ের, কিন্তু আপনাকে আমার সহ্য হচ্ছে না। চলে যান প্লিজ। ইরা, আমার কথা তো শোনো। কি শুনবো? বলতে চাইছেন অবনীকে টাচ অবধি করেননি, তার সাথে বিছানায় রাত কাটাননি, তাকে স্পর্শও করেননি? এগুলোই তো বলবেন, তাই না? একদম ঠিক। অবনীর থেকে দূরে ছিলাম আমি। এসব কথা আগেই সাপিন আমাকে বুঝিয়েছে। এগুলোই তুমি বলবে? সে আগে থেকেই আমাকে শুনিয়েছে। বোকা পেয়েছো আমাকে? আমি ভালোবাসতাম বোকার মতো, আবার বোকার মতো স্বপ্নও দেখতাম তোমাকে নিয়ে, অথচ আমাকে ঠকিয়ে তুমি অন্য কারো। চলে যাও আমার সামনে থেকে। ইরা প্লিজ, শাফিনের কথা আমাকে বলবে না। কেন বলবো না? নিজে মাস্তি করতে পারো, আমি করলেই সেটা দোষ? চুপ। একটা পুরুষ হাজারটা মেয়ের সাথে থাকতে পারে, কিন্তু একটা নারী সেটা পারবে না। হাস্যকর। ভালোবাসা কখনো ভাগ হয় না অন্য। প্লিজ, তোমার পায়ে পড়ি, আমাকে আমার মতো করে থাকতে দাও। তোমার মতো জঘন্য লোকের সাথে আমি কোনোভাবেই আর কথা বলতে চাই না। বোঝার চেষ্টা করো, বিয়েটা আমি ইচ্ছে করে করতে চাইনি। ইচ্ছে ছিল নাকি ছিল না সেটা দূরের ব্যাপার। বিয়ে করেছো মানে তুমি এখন অন্যের। আমি একা আছি ভাবছো কষ্ট পাবো? না, কষ্ট পাবো না। যে ছেলে ভালোবাসা নষ্ট করে অন্য কাউকে বিয়ে করতে পারে, সে ছেলের বেঁচে থাকার অধিকার নেই। সামনে থেকে যান আপনি। গেট লস। ইরা, ইরা দেখো না, আমার হাত কাটছে। কতখানি কাটছে জানো? দেখবা না? মনে আছে? একটুখানি কাটলে তুমি কতটা হাহাকার করতা। দেখো না ইরা। কি দেখবো? যা তোর বউকে দেখা। মর তুই, দূর হ সামনে থেকে। ইরা ফোন কেটে দেয়। ব্যালকনি থেকে দৌড়ে নিজের রুমে এসে কাঁদতে থাকে ইরা। অর্ণ ফোন গাড়ির ভেতর রেখে স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে বিড়বিড় করে বলে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তোমাকে না দেখা অবধি আমি যাচ্ছি না। অর্ণ কষ্টের একটা হাসি দেয়। যেই ইরা অন্যের জন্য কত কিছু ভাবছিল, সেই ইরা অন্যের কাটা দেখল না। অবনী টেবিলে মাথা ঠেকে বসে থাকে। চোখ দিয়ে বাড়িধারা যেন বর্ষণের ন্যায় পতিত হচ্ছে নিচের দিকে। এই অশ্রুজল যেন সেই সবার নয়। নিঃশেষ হবেই বা কী করে? এ যে ভালোবাসায় সিক্ত সুপ্ত বিচরণ। অর্ণ ভুল করে যার কল রিসিভ করেছিল প্রথমে, সেই কলটি ছিল অবনীর। অর্ণ ভেবেছিল ইরা ফোন করেছে, এই জন্য সে অনেক কিছু শোনায়, আর সেগুলো সবটাই শুনেছে অবনী। 6 মাস পর অবনীকে অর্ণ ডিভোর্স দেবে। বিকেল গড়িয়ে রাত হয়। অর্ণের অনেক কষ্ট হতে থাকে। সারাদিন কিছু না খাওয়ার ফলে কেমন যেন ওর কাছে অন্ধকার লাগে। ইরার রুমের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল, ইরা ভেবো না আমি চলে যাব তোমার থেকে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমারই ছিলাম, এখনো আছি, আর যাচ্ছি। তবে আবার আসবো, রোজ আসবো। অর্ণ গাড়ি স্টার্ট করে। ফোন হাতে নেয়ও। 732টা কল, সবগুলোই অবনীর নাম্বার থেকে। অর্ণ ফোন চেক করে ভালো মতো, সেখানে শুধু অবনীরই কল দেখতে পায়। এতক্ষণ ধরে ওর কোনো বন্ধুই ফোন করে খোঁজ নেয়নি। অর্ণ অবাক হয়। বন্ধুদের জন্য কত কিছুই না করেছে সে, অথচ কেউ আজকে অর্ণকে কল দিল না। অর্ণ একটু মুচকি হাসলো। এরপর বাড়ির দিকেই যেতে থাকে। ঠিকভাবে গাড়ি চালাতে পারে না অর্ণ। হাত কেটে গিয়েছিল অনেকখানি মদের বোতলে। এতক্ষণ মনেই হয়নি ব্যথা যন্ত্রণার কথা। অবনী ঘুমিয়ে পড়েছিল। সকাল থেকে বেশ অনেকটাই কাজ করেছিল অবনী। স্বামীর রুম পরিষ্কার থেকে শুরু করে অন্যের কাপড় পরিষ্কার, অন্যের প্রিয় খাবার রান্না করে প্লেট সাজিয়ে সব কিছু রেডি করেই টেবিলে এসে বসেছিল। বাড়িতে আজ কেউ নেই। অবনী আর টেবিলে থেকে ওঠেনি। কখন যে ঘুমিয়ে পড়েছিল অবনী খেয়ালও করেনি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। অবনী লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠল। দৌড়ে দরকার কাছে যাবে এমন সময় পা চেয়ারের সাথে বেঁধে পড়ে বড় রকমের হোঁচট খায় অবনী। পায়ের নখ যেন প্রায় উঠে যাওয়ার উপক্রম। অবনী শব্দটুকুও করেনি। নিজেকে সামলেই দরজার কাছে যেয়ে দাঁড়ায়। দরজা খুলে দিতেই দেখে অর্ণ ক্লান্ত শরীর নিয়ে ঢুলু ঢুলু চোখে অবনীর দিকে তাকিয়ে আছে। দরজা খুলতে এত দেরি? অর্ণ ডান হাত দিয়ে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয় অবনীর গালে। অবনী চিৎকার করেনি, কিন্তু অর্ণ ঠিকই চিৎকার করে ওঠে। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। অবনীর গালে এতটুকুও চড় লাগেনি, কিন্তু অর্ণ কেন চিৎকার করলো সেটা না বুঝেই অবনী মুচকে হাসলো। অর্ণ রেগে প্রশ্ন করে, কি ব্যাপার, তোর হাসি পাচ্ছে? তুমি চড় দিয়েছো, আমার লাগেনি। জোরে মারোনি কেন? আমার সামনে থেকে যা, দূর হ তুই। 1 মিনিট, তোমার হাতে কি হয়েছে? রক্ত বের হচ্ছে?
বিশ্বাস করো আমি মুখে কিছু দেইনি যেটা তোমার হাতে লেগে কেটে যাবে। বিশ্বাস না হলে বাম হাত দিয়ে চড় মারো গালে। জোরে মারবা, দাঁড়াও আমি মারিয়ে নিচ্ছি। অবনী অর্ণকে ধরে সোফাতে এনে বসায়। দৌড়ে রান্না করে যায় অবনী। স্যাভলন, তুলো, মলম সব কিছু একসাথে নিয়ে আবারও দৌড়ে আসে অর্ণের কাছে। অর্ণ কেবল হাঁ হয়েই অবনীর ছোটাছুটি দেখছে। অবনী অর্ণের পায়ের কাছে বসে, নিজের কোলে অর্ণের হাত টেনে নিয়ে অনেক বেশি কেয়ার সহিত হাতে স্যাভলন লাগাতে থাকে। অর্ণ যেন কেঁপে ওঠে। অবনী কাঁদতে কাঁদতে বলে, কিভাবে কাটছে তোমার হাতে? চারিদিকে কি করে কাটলো? একটু তো নিজের খেয়াল নিতে শেখো। ছোটবেলা থেকেই দেখে আসছে তুমি কেয়ারলেস। এমন করলে হবে? আজ যদি বড় কিছু হতো তখন কে কষ্ট পেত? অবনী কান্না থামায় না। অর্ণকে কেয়ারের সাথে মিষ্টি বকা দিয়েও যাচ্ছেও। আর অর্ণ সোফাতে হেলান দিয়ে অবনীর কাণ্ড হাবার মতো হয়ে দেখতে থাকে। তারপর অবনী অর্ণের কাটা হাতে তুলো দিয়ে সাবলেন লাগাতে থাকে। একবার করে লাগাচ্ছে, তারপর আবার ফু দিচ্ছে। এভাবে নিজেকে কেন কষ্ট দিয়েছো? দেখে শুনে কিছু করতে পারো না? বাচ্চাদের মতো কাজ করো। কতটা ব্যথা পেয়েছো? ওই কান্না থামা। বাচ্চাদের মতো কেন কাঁদছিস? ওই কি শুরু করেছিস? বারণ করলে বেশি জোরে কাঁদছিস। ছাড় আমার, আমি ঠিক আছি। সর সামনে থেকে, যা ঘুমা। অবনী কান্না থামিয়ে চুপচাপ হাত ধরে রাখে। নিজের কোলে হাত রেখে দিয়ে আস্তে আস্তে মলম লাগাতে থাকে। অর্ণ যন্ত্রণায় চোখ বন্ধ করে নিল। ইরা রুমে পায়চারি করতে করতে কথাগুলো ভাবছিল। অর্ণের ওপর রাগ জমেছিল ওর অনেক। সেজন্য সারাদিন যখন অর্ণ ওর বাসার সামনে ছিল তখন সে কিছুই অনুভব করেনি। আর রাগ হওয়াটাই স্বাভাবিক। যাকে সে ভালোবাসতো বা যে তাকে ভালোবাসতো সে অন্যকে হুট করে বিয়ে করলে তো রাগ হবেই। তবে ইরা বুঝে গিয়েছে অর্ণ তাকে সত্যিই ভালোবাসে। সে অর্ণকে হারাতে চায় না। আর কালকে একবার দেখে আসবে, অবনীর সাথে কথা বলবে না একদমই। এই রকমটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। তোর পা কাটছে সেটার খেয়াল না রেখে আমার হাত কাটছে, সেটা নিয়ে ছোটাছুটি তোকে কে করতে বলেছে? তুই নিজের খেয়াল নিজে নিবি, আমি আমারটা। আমি কখনো বলি না কাউকে আমার খেয়াল নিতে। অসহ্য লাগে, বিরক্তিকর তুই। বকা দাও কেন তুমি? আমি ঠিক আছি, এখন খেয়ে নাও। খাবো না আমি। ঔষধ খেতে হবে। আরে দেখছিস না আমার হাতে ব্যান্ডেজ? তুই যা খেয়ে ঘুমিয়ে পড়। আমি না খেয়ে আছি, তুমি কিভাবে জানো? অন্য কিছু বলতে যেও থেমে গেল। বুঝতে পারছে না এখন সে কি বলবে। অবনীর দিকে তাকায়। অবনীর সরু চোখে চেয়ে থাকে অর্ণের দিকে। অর্ণ ঝাড়ি দিয়ে বলে, আমি খাবো না, তুই যা খুশি কর। আমি খাইয়ে দিচ্ছি, তুমি চুপচাপ বসো। হাত ঠিক হয়ে গেলে না হয় আমাকে মেরো, রাগ প্রকাশ করিও। অবনী সরলভাবে কথাটা বলল। অর্ণ স্থির হয়ে বসে আছে। অর্ণের খাবার শেষে অবনীও কিছু খেয়ে নেয়। অর্ণ ওষুধ খেয়েই সোফাতে বসে ঘুমিয়ে গেল। অবনী নিজেই অর্ণকে ওষুধ দিয়েছে। অবনী আজকে খুশি। কৃষ্ণকলি রমণী সে। সকাল হয়ে গেছে। ইরা লাফ দিয়ে বিছানা থেকে উঠল। সকাল 8টা বাজে। অর্ণের কথা মনে পড়তেই বুকটা কেমন যেন ধুক করে উঠল। কালকে হাতে যন্ত্রণা নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিল অর্ণ। ইরা তখন অর্ণের ভালোবাসাটা বুঝতে পারেনি, কিন্তু রাত থেকে সে অর্ণকে অনেক বেশি মিস করছে। তাই সে কোনো রকমে রেডি হয়ে নিল। অর্ণকে দেখতে যাবে ইরা। সকালকে ইরা দেখে অর্ণ খুশিই হবে। আমি আসছে অন্য, আর কষ্ট পেতে হবে না। ইরা অনেক কিছু ভাবতে ভাবতে 30 মিনিটের ভেতরেই রেডি হয়ে নিল। নিজের গাড়িতে করে ইরা অন্যের বাড়ির উদ্দেশ্যে আসতে থাকে। হঠাৎ শিহাবের ফোন আসলো। ইরা রিসিভ করে। জি ভাইয়া বলুন। কোথায় আছো? আসলে আমি অন্যের বাড়িতে যাচ্ছি, কিছু বলবেন? ও, আমরাও আসছি, চলো একসাথে যাব। আসলে কালকে একটু বেশি অর্ণকে কষ্ট দিয়ে ফেলছিলাম, ফোন দিইনি। আর অবনীকে সে ভালোবাসে না, সে তোমাকেই ভালোবাসে। জানি তো ভাইয়া, যে দেখব অন্য বাইরে বসে বসে ঘুমাচ্ছে আর অবনী ভিতরে। আমার অন্যকে নিয়ে আসবো। আসুন, আমি এগিয়ে যাচ্ছি। ইরা কথাটা বলে ফোন কেটে দেয়। অন্যের বাড়ির গেটের কাছাকাছি আসতেই সবার সাথে দেখা হয় ইরার। বাড়ির দারোয়ান ওদের সবাইকেই চেনে, তাই সহজে ভেতরে প্রবেশ করে। বাড়ির মেইন দরজা হালকা খোলা আছে। ইরা আগে ভেতরে প্রবেশ করলো।
অর্ণ আর অবনী রাত থেকে একসাথেই সোফাতে ছিল, রুমে যায়নি তারা। অর্ণ ঘুমের ঘোরে অবনীকে শক্ত করে জড়িয়ে রেখেছিল। অর্ণের ঘুম নষ্ট হবে, অর্ণের কষ্ট হবে ভেবে আর অর্ণকে ডাকেনি, ওভাবেই পাশে হেলান দিয়ে শুয়েছিল। কিন্তু অর্ণ অবনীকে নিয়ে শেষ রাতে সমতলভাবে শুয়ে পড়ে সোফায়। শুধু এতটুকু নয়, অর্ণ তাকে জড়িয়ে ধরেছিল সারাটা রাত। এরা ভেতরে প্রবেশ করতেই ওর চোখ আটকে যায় অবনী আর অর্ণের জড়াজড়ি করে ঘুমিয়ে থাকতে দেখে। শিহাব অর্ণকে ডাকতে যাচ্ছিল, কিন্তু ইরা থামিয়ে দেয়। ইরা খাবার টেবিল থেকে একটা কাঁচের গ্লাস হাতে তুলে নিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। দুজন ফ্লোরে কাঁচের গ্লাস পড়ার শব্দ শুনে লাফ দিয়ে উঠলেও অর্ণ আর অবনী ওভাবেই জড়িয়ে শুয়েছিল। কাঁচের গ্লাসের শব্দের প্রতিধ্বনি চারপাশে বাজতে থাকে। অর্ণ বুঝতে পারে অবনীকে এসে জড়িয়েছিল। অর্ণ তাড়াতাড়ি অবনীকে ছেড়ে দিয়ে সামনে তাকায়। ইরা দাঁড়িয়ে আছে, পেছনে অর্ণের বন্ধুরাও আছে। অবনীও তাকালো সামনে। ইরার চোখ লাল হয়ে গেছে। সে ফ্লোরে আরও একটা গ্লাস ফেলে দিয়ে বলা শুরু করে, বাহ, কি সুন্দর দৃশ্য! লজ্জা করে না তোর? আমার বাড়ির সামনে যে সারাদিন দাঁড়িয়েছিলি, কুকুরের মতো তাড়িয়ে দিতে চেয়েছি, অথচ তুই সেখানে ছিলি। এখন বাড়িতে এসে বউ পেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বেশ আরাম করেই ঘুমিয়েছিলি, তাই না? ছি, তোকে বিশ্বাস করেছিলাম আমি, বিশ্বাস করেছিলাম অবনীকে কোনোদিন ভালোবাসবি না, সব ভালোবাসা আমার জন্য থাকবে। এই তোর ভালোবাসা? না জানি বাসর ঘরে কি কি করছিস। সি, সরি কেন? সি করছি। তোর বউ যা খুশি তাই করবি, আমার কি? জঘন্য মনের মানুষ তুই, লজ্জা করে না আমাকে ভালোবাসি বলতে? ইরা চিৎকার করে কথাগুলো বলল। ইরার কথা শুনে অবনী বসা থেকে উঠে দাঁড়ায়। ইনোসেন্ট লুক দিয়ে অবনী প্রথমে কি হয়েছে বোঝার চেষ্টা করে, কিন্তু অর্ণের এমন অপমান শুনে অবনী রেগে যায়। তারপর ইরার কথা শুনে অবনী অনেকটাই রেগে যায়। অবনীকে কিছু বললে হয়তো অবনী মেনে নিত, কিন্তু অর্ণকে করা অপমান অবনী একদমই সহ্য করতে পারেনি। সে বসা থেকে উঠে আসে, ইরাকে বলা শুরু করে, কে তুমি? আমার অর্ণকে কেন বকছো? সে কি করেছে? তাকে বকার অধিকার তোমাকে কে দিয়েছে? এটা ভদ্রলোকের বাড়ি। তোমার মতো মেয়ে এসে চিৎকার করবে, তাও বাড়ির ছোট কর্তাকে? এটা তো হবে না, বেরিয়ে যাও। তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? জানিস আমি কে? আমি কি হই অর্ণের? অর্ণ, তুমি চুপ করে আছো কেন? আমাকে কথা শোনাচ্ছে, তুমি দেখছো না? সে কি বলবে? সে অসুস্থ, সে কথা বলতে পারবে না। তুমি বেরিয়ে যাও। কে তুমি সেটা জানার কোনো দরকার নেই। আমার সামনে আমার অর্ণকে কেউ কোনো বাজে কথা বলতে পারবে না। তোকে আমি... ইরা অবনীর দিকে এগিয়ে যায়, অবনীর গালে চড় দিতে যাচ্ছিল। অর্ণ দ্রুত এসে ইরার হাত ধরে। ইরা সহ বাকি বন্ধুরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ইরা হাত ছাড়িয়ে নিয়ে বলে, বাহ অর্ণ, বাহ, এক রাতে এত পরিবর্তন! তোমার মতো খারাপ ছেলে আমি আর দেখিনি। থামো ইরা, তুমি যা ভাবছো তা এমন কিছুই না। আমি রাতে প্রচণ্ড দুর্বল ছিলাম, বাড়িতে কেউ ছিল না। অবনী ডক্টর ডেকে আমাকে সুস্থ করার সব রকম চেষ্টা করে। আমি সোফাতে বসেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। তারপর উঠে দেখি তোমরা আসছো। বাহ, কি সুন্দর গল্প! জানতাম এটাই বলবি। আমার সামনে কখনো আসবি না তুই। ইরা কথাটা বলে বের হয়ে যাচ্ছিল। অর্ণ দৌড়ে ইরার হাত টেনে ধরে। ইরা জোরে হাত ঝাটকা দিয়ে ছাড়িয়ে নিল। অর্ণ পেছন থেকে ইরাকে ডাকাডাকি শুরু করে, কিন্তু ইরা আর সেখানে দাঁড়ায় না। অর্ণ ওর বন্ধুদের কাছে আসে, সবাইকে উদ্দেশ্য করে বলল, তোরা কিছু বল ইরাকে। আমি ইরাকে ভালোবাসি, অবনীর সাথে আমি কিছুই করিনি। চোখের সামনে এমন কিছু দেখেও কিভাবে ইরাকে আটকাবো? এখন তো মনে হচ্ছে তুই তোর বউ পেয়ে বেশ বেশ আছিস। ইরাকে শুধু শুধু কেন কষ্ট দিলি অর্ণ? শিহাব, সিমি এসব কি বলে? ইরা চলে গেল, প্লিজ আটকা ওরে। থাম অর্ণ, প্লিজ এবার ওকে একটু শান্তি দে। ইরাকে আর কত কষ্ট দিবি? ভালোবাসা দেখিয়ে ইরাকে কষ্ট দিয়ে তুই অবনীকে বিয়ে করলি, ভাবছিস সে কষ্ট পাবে না? ইরার কান্না আমরা দেখেছি, মাফ করে দে। আর যা করছিলি বউয়ের সাথে সেটাই কর। সবাই চলে গেল বাড়ি থেকে। অর্ণ নির্বাক তাকিয়ে রইল ওদের চলে যাওয়ার দিকে। অর্ণের পেছনে অবনী দাঁড়িয়ে আছে। এতক্ষণ সে কোনো কথা বলেনি, কেবল চুপচাপ দাঁড়িয়ে এত কিছু দেখছিল। ইরাকে আজ প্রথমবার দেখল অবনী। সত্যি ইরা রূপবতী। ইরার উজ্জ্বল রূপের মাদকতায় অবনী কিছুই না।
অর্ণ কাঁদছে। ইরাকে খুব বেশি ভালোবেসেছে অর্ণ, যথোচিত না হয়ে অনুচিত হয়েছে তার সাথে। বন্ধুরাও তাকে ছেড়ে চলে যাচ্ছে কালো মেয়েটি তার বউ বলে। এত কষ্ট অর্ণ কোথায় রাখবে? সে উঠে দাঁড়ায়, পেছনে ঘুরতেই অবনীকে দেখতে পায়। অর্ণ কিছু না বলে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। অবনী বলল, অর্ণ, আমি ইচ্ছে করে তোমার কাছে আসিনি। আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমার পায়ের কাছে। তুমি রাতে আমাকে... চুপ কর তুই, তোকে আমার এক মুহূর্ত সহ্য হয় না। কেন বুঝিস না তুই? আর কি করলে তুই বুঝবি? আমার তো সব শেষ করে দিলি। দেখলি না আমার ভালোবাসাটাও আজ হারিয়ে গেল। আমি বুঝিনি এত কিছু হবে। কেন বিয়ের দিন সবকিছু বলনি পরিবারকে? ফাইজলামও করিস? কিভাবে বলতাম আমি? দেখিসনি সবাই আমার দিকে কিভাবে আশা নিয়ে তাকিয়েছিল? আমার দোষটা কোথায় বলতে পারিস? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কেন তোমার সাথে জড়িয়ে গেলাম? আমার মতো মেয়ে তোমার সাথে জড়ানোর যোগ্যতা নেই। জড়ানো দূরে থাক, কথা বলারও যোগ্যতা নেই। ঠিক তো, তোমার কোনো দোষ নেই। চুপ কর, আমার কোনো কিছুই সহ্য হচ্ছে না। আমি হারিয়ে যাব বহু দূরে। না, তুমি কেন হারাবে? আমি তার আগে হারিয়ে যাব। আমার জন্য তোমার অপমান হচ্ছে, এটা আমি কখনো চাইনি, আর চাইবও না। প্লিজ আমাকে একা থাকতে দে। অর্ণ কথাটা বলে রুমে চলে যায়। অবনী স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই। অবনী বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। একটা কালো মেয়েকে বিয়ে করে অর্ণ না পারছে কারো সামনে যেতে, আর না পারছে বউকে প্রেজেন্ট করাতে। গর্ব করে কাউকে কিছুই বলতে পারছে না অবনীর ব্যাপারে। সব কিছু ওর অসহ্য লাগছে। সকালে ফোন বাজছে দেখে কিছুটা বিরক্ত হয় এরা। ফোন হাতে নিতেই দেখে অর্ণের নাম্বার। এরা অজান্তেই রিসিভ করে ফেলেছে। অর্ণ বলে, ইরা, আমি তোমার বাড়ির সামনে, একবার আসো, আমি তোমাকে দেখব। খুব যে দেখতে ইচ্ছে করছে। তুই কেন এসেছিস? কালকের সকালের কথা তোর মনে নেই? জুতা এনে পিটিয়ে বের করব তোকে। এভাবে বলছো কেন ইরা? ভালোবাসি তোমাকে। কিসের ভালোবাসা তোর? বেঈমান কোথাকার! এভাবে আমার ভালোবাসাটাকে নিয়ে খেলা করলি? এখনো খেলতে চাচ্ছিস? দূর হ বাড়ির সামনে থেকে। ইরা, যা খুশি আমাকে বলো, তবুও তুমি সামনে আসো, আমি তোমাকে দেখব। দেখ, তোকে খুব ভালোভাবেই বলছি, আমার বাড়ির সামনে থেকে তুই চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না। অর্ণ মরে গেছে, আমি তাকে মনেও করতে চাই না। ইরা ফোন কেটে দিল। অর্ণ আর সেখানে দাঁড়ায় না, ক্লাবের দিকে যেতে থাকে। ইরাকে সে হারিয়ে ফেলেছে, যা কখনো অর্ণ চায়নি। এমনটা হয়েছে কেবল অবনীর জন্য। ক্লাবে আস্তে আস্তে 8টা বেজে গিয়েছে। অবনীর ঘুম ভাঙে। এটা ঠিক বলেছিস। কার সাথে কার তুলনা করিস তোরা? অবনী চলে না, ফালতু দেখতে। আমি বুঝি না অর্ণ কিভাবে তাকে ভালোবাসে। ওই আমি অবনীকে ভালোবাসি না। বিনোদন, বুকের উপর কে মাথা দিয়ে থাকে, কে জড়িয়ে রাখে, নিজের চোখে দেখা, সে বলে নাকি অবনীকে ভালোবাসে না। ব্লাডি চিটার। ইরা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি চলে যাচ্ছি। এসব হাস্যকর কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। ইরা, কোথাও? এরা এসব বাদ দাও, বসো চুপচাপ। ঠিক হবে বলো, কারো কথায় কান দিও না। আচ্ছা, কফি খাবো। শিহাব ইরাকে নিয়ে পাশের টেবিলে গেল। অর্ণ কেবল অবাক হয়েই তাকিয়ে দেখছে। অর্ণের গার্লফ্রেন্ড, কিন্তু ইরা সব শিহাবের কথা শুনছে, যা অর্ণ মেনে নিতে পারছে না। অর্ণ মিহিকে বলে, ইরা আমার গার্লফ্রেন্ড, কিন্তু সে শিয়াবের কথা শুনছে। কি বলছিস এগুলা? ইরা, তোর গার্লফ্রেন্ড কবে থেকে হলো আবার? আর লজ্জা শরম করে না? বউ আছে তোর বাড়িতে। ইরাকে কি তুই আবার বিয়ে করবি নাকি? তুই চয়েস খারাপ হয়ে গেছে মানলাম, কিন্তু চিন্তা ভাবনাও এত খারাপ করলি কবে থেকে? আমি বাসায় যাচ্ছি, তোদেরকে সহ্য হচ্ছে না একদমই। দোস্ত, আমার বিয়েতে আসিস প্লিজ। তবে একটা অনুরোধ, তোর কালো বউকে সাথে করে আনবি না, তাহলে পার্টি নষ্ট হয়ে যাবে। আমি চাই না তোর বউকে দেখে সবাই অনুষ্ঠান থেকে চলে যাক। আর যদি আনিস তাহলে কিন্তু বলবো তুই আমার বন্ধু না। সবাই জানে আমার বন্ধুদের চয়েস এত খারাপ না। আমার বউকে দেখলে তোর বউকেও সবাই দেখতে চাইবে। হাস্যকর পার্টি হোক, এটা আমি চাই না। তুর্যের কথা শুনে অর্ণ আর সেখানে দাঁড়ালো না। অসহ্য লাগছে ওর। বারবার কালো বউ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে সে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শিফাত আর শেফা অর্ণদের বাড়িতে এসে পৌঁছেছে। ওরা হলো ওর ফুফাতো ভাই বোন। শিফাত অবনীকে বলল, শুনুন,
হুম। একটা প্রশ্নের উত্তর দিবেন, আপনার চোখ দুটো এত সুন্দর কেন, এত মায়াবী কেন, এত আকর্ষণীয় কেন? সত্যি বলছি, এত আকর্ষণীয় মায়াবী চোখ আমি কখনো দেখিনি। তোমার চোখের মায়াতে যে কোনো পুরুষ আটকাতে বাধ্য। অবনী হাঁ হয়ে গেল সিফাতের থেকে কথাগুলো শুনে। এই প্রথমবার অবনীকে এইভাবে কথা বলল। ওর গা কাঁপা শুরু করেছে, ওর পা যেন চলছেই না। অর্ণের এতটা কাছে আসার পরও অর্ণ কোনো দিন অবনীকে কিছু বলেনি, অথচ মাত্র পরিচিত হওয়া ছেলেটা অবনীর চোখের দিকে তাকিয়ে থেকে এত কিছু বলে ফেলল, যা অবনীর গায়ের লোমগুলো যেন দাঁড় করিয়ে দিয়েছে। অবনী আর দাঁড়ায় না, এক দৌড়ে গেস্ট রুমে যেয়ে দরজা আটকে দিল। দরজার সাথে হেলান দিয়ে বালিশ একসাথে বুকের মধ্যে চেপে নিয়ে চোখ বন্ধ করলো অবনী। আয়নাতে তাকে দেখা যাচ্ছে। সে বালিশগুলো বিছানায় ফেলে দৌড়ে আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। প্রথমবার আয়নার সামনে আগ্রহ নিয়ে দাঁড়ালো, নিজের চোখের দিকে তাকালো সে। মনে মনে বলল, এই ছেলেটা নিশ্চয়ই পাগল। আমার চোখ সুন্দর, মাথায় তার সমস্যা আছে, কিন্তু এভাবে তো কেউ বলেনি আমাকে। এত ভালো লাগছে কেন আমার? উফ, এই ছেলে কি ম্যাজিশিয়ান নাকি? এক ঝটকায় আমার ভাবনাগুলো সব গোলমেলে করে দিয়েছে। দূরে থাকতে হবে ছেলেটার থেকে। অবনী দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে এসে বিছানা গোছাতে শুরু করে। চুলগুলো খোলাই আছে তার। অবনী বিছানা গুছিয়ে দরজা খুলল। সিফাত দরজার পাশে হেলান দিয়েই দাঁড়িয়েছিল। অবনীকে দেখে বলল, এবার বলুন, আপনার চোখ দুটো এত সুন্দর কেন, আর এত লম্বা চুল? আমি মনে হয় বাঙালি মেয়ের প্রেমে পড়বো বলে বিদেশি কারো প্রতি আকৃষ্ট হয়নি। এটা আপনার রুম, রেস্ট করেন। অবনী না, কিছু শুনবো না, যান। অবনী কথাটা বলেই সেখান থেকে দৌড়ে চলে আসে। অবনী সিফাতের কথা আরও শুনতে চাইছিল, কিন্তু কী না কি হবে ভেবে দৌড়ে চলে আসে। অর্ণ ইরার পেছনে এসে দাঁড়ালো। ইরা খেয়াল করেনি কে এসেছে। হঠাৎ পেছন থেকে অর্ণ বলল, আজ প্রথমবার একা ফুচকা খেতে চলে এলে যে? ইরা পেছনে ঘুরে তাকায়। অর্ণ দাঁড়িয়ে আছে সেখানে। ইরা রাগ নিয়ে বলল, একা আসছে নাকি? আর আপনি এখানে কেন? আমাদের ভাবিকে নিয়ে এসেছেন নাকি? ইরা, আমি অবনীকে ভালোবাসি না। আমি তোমাকে এখনো ভালোবাসি, মানছি সে আমার বউ, কিন্তু আমি তোমাকেই চাই। আমাদের মধ্যে কিছু হয়নি, তাকে ডিভোর্স দিয়ে দিব। তোমাকে চাই। এক নাটক আর কত? আমি তোমাকে ভালোবাসি না। আমাকে ভালোবাসো না? সত্যি? সত্যি। সে তার মতো স্বার্থপরকে ভালোবাসবে কেন? ও, তার মানে ইরাকে সাথে নিয়ে তুই ফুচকা খেতে এসেছিস? বাহ, ভালো। যা তুই এখান থেকে, আর ইরার পিছু ছেড়ে দে। যদি না ছাড়ি? ইরা বললে তোকে মেরেও ফেলতে পারি। একটা মেয়ের জন্য বন্ধুকে মারবি? এই একটা মেয়ের পিছনে কেন পড়ে আছিস? আর দরকার হলে মারবই। ইরা, তুমি কি অর্ণকে চাও? না, কখনো না। তাকে চিনি না, আর ওর মতো একটা ছেলেকে আমি কখনো ভালোবাসবো না। চাওয়াটা তো দূরের কথা। দেখুন মিস্টার অর্ণ, আপনার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, অনুরোধও করছি। আমাকে প্লিজ শান্তিতে থাকতে দেন। আমাকে আমার মতো করে থাকতে দেন। আমার জীবন থেকে চলে যান। আমি আপনাকে চাই না। ইরার কথাগুলো শুনেই অর্ণ মাথা নিচু করে নিল। ইরা এগুলো বলবে অর্ণ তো কোনোদিন ভাবেইনি। ইরা তো এমন ছিল না, তাহলে কেন এমন হয়ে গেছে? ইরা তো অর্ণের সাথে ভালোবেসে কথা বলতো। ইরা সত্যিই বদলে গেছে। অর্ণ চলে আসার প্রস্তুতি নিল। পেছন থেকে শিহাব বলল, শুনেছিস তো, ইরা তোকে চায় না। এরপর কখনো ইরার আশেপাশে যেন না দেখি তোকে। যা, ভালোভাবে বললাম। এরপর আর বন্ধুত্ব দেখাবো না। অর্ণ চুপচাপ সেখান থেকে চলে আসলো। এদিকে সিফাত আর অবনী কথা বলছে। কি দেখছেন? বুকের ভিতর টিপ টিপ অনুভূতি জাগিয়ে তোলা মুখ দেখেছি আমি। ওই মুখে মায়াবী দুটি চোখ। আমি দেখতে কালো, মজা নিচ্ছেন? আমেরিকাতে এটা কোনো ব্যাপার না। আর কথায় আছে তো, বাঙালি মেয়ে কালো মানে সে লক্ষ্মী। আর আমার তো সবসময় মায়াবী জিনিসটাই পছন্দের ছিল, যা এখন হারে হারে টের পাচ্ছি। কি টের পাচ্ছেন? এই যে আপনার এত সুন্দর ভ্রুযুগল, এত লম্বা কালো চুল, এত মায়াবী দুটি চোখ আমাকে আকর্ষণ করছে অনেক। দুইজন কথা বলছে। ওদিকে অর্ণ রিক্সা থেকে বাড়ির সামনে এসে নামলো। অর্ণ কলিং বেলসে চাপ দেয়। অবনী দরজা খুলবে এটা ভেবেই সে সামনের দিকে তাকালো। অবহেলায় ভালোবাসাগুলো কেমন যেন নিমজ্জিত হয়ে যাচ্ছে। অবনী কফি বানিয়ে সিফাতের দিকে বাড়িয়ে দিল। কলিং বেলের শব্দ কানে আসে ওর।
অর্ণের সাথে বিয়ে হওয়ার পর যত কলিং বেল হয়েছে প্রতিবার অবনী দরজা খুলেছে। সে অর্ণের জন্যই এটা করত। যদি অর্ণ আসে সে দৌড়ে ছুটে গিয়েছে দরজা খুলতে, কিন্তু আজ অবনীর কানে কলিং বেলের শব্দ আসার পরও কোনো সাড়া নেই। সিফাতের দিকে কফির মগ হাতে দাঁড়িয়ে আছে। সিফাত কফির মগ নিচ্ছে না, অবনীর দিকে তাকিয়ে আছে। অবনী কালো হলেও তার হেয়ার স্টাইল, তার হাঁটা চলা অন্য সব মেয়েদের থেকেও অনেক বেশি এগিয়ে। সে যদি দেখতে পরিষ্কার হতো তাহলে এতদিনে যে কত ছেলে ওর পেছনে ঘুরতো এটার কোনো গণনা থাকতো না। সিফাত কফির মগ হাতে নিতে যেয়ে অবনীর হাতের সাথে হাত এক করে মগটা ধরল। অবনী প্রথমে ছাড়িয়ে নিতে চাইছিল, কিন্তু সিফাতের হাত ওপরে কফির মগ শক্ত করে চেপে ধরে রেখেছে। অবনী ছাড়ানোর আর চেষ্টা করলো না। দুজনের চোখের দিকে তাকিয়ে আছে দুজনেই। ওদিকে অর্ণ কলিং বেল বাজিয়ে চলেছে। শেফা এগিয়ে আসে, কলিং বেল বাজার শব্দে সে এগিয়ে এসে দরজা খুলে দিল। অর্ণ জানতই এটা অবনী হবে, কিন্তু শেফাকে দেখে চমকে যায়। কিছুটা অবাক হয়েই বলল, শেফা তুমি কখন আসছো? আমি জানতাম না। সারপ্রাইজ দিয়েছো নাকি? জি সারপ্রাইজ। তা আপনি কোথায় থাকেন? সারা বেলে তন্ন তন্ন করে খুঁজে আপনার কোনো হদিস মিলল না আজও। অর্ণ ভিতরে আসে। অবনীর খুব কাছেই সিফাত দাঁড়িয়ে আছে। অর্ণ আসছে সেদিকে কারো খেয়ালই নেই। অর্ণ ফ্রিজের কাছে গেল, দরজা খুলে পানির বোতল থেকে পানি খেয়ে বোতলটা আবারও ফ্রিজে রেখে জোরে দরজা আটকে দেয়। দরজা আটকানোর শব্দে দুজনই চমকে ওঠে। পাশেই ঘুরে তাকিয়ে দেখে অর্ণ এসে দাঁড়িয়েছে। অবনী তাড়াতাড়ি সিফাতের থেকে কিছুটা সরে এসে অর্ণের দিকে তাকিয়ে বলল, তুই কখন এসছিস? মাত্র। সিফাত কথা বলিস না কেন? কেমন আছিস? তুই কেমন আছিস? আর শুকিয়ে গেছিস কেন? চল বাইরে চল। সিফাত অর্ণের হাত ধরে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। অর্ণ পেছনে ঘুরে তাকায়। অবনীর দিকে তাকাতেই অবনী মাথা নিচু করে নিল। সিফাত আর অর্ণ সোফাতে যেয়ে বসে। অর্ণ সারাদিন না খেয়ে আছে, বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে। অন্যদিন হলে তো খাবার টেবিলে এই অবনীকে বসে থাকতে দেখতো অর্ণ, কিন্তু তার আজ কিসের ব্যস্ততা অর্ণ বুঝতেই পারছে না কি হয়েছে অবনীর। সিফাতের অর্ণের দিকে তাকিয়ে বলল, তোর কি মন খারাপ? কই না তো। অর্ণ তোমার খাবার রেডি করেছি, গোসল করে খেয়ে নাও। রুমে তোমার জন্য ঔষধ রেখেছি। ঠিক আছে। কিরে তোরা দুজন বন্ধু নাকি? ছিলাম, এখন আমরা। হ্যাঁ, ছোট থেকেই বন্ধু আমরা, জাস্ট ফ্রেন্ড, এখনো আছি। ও তাহলে আমাকেও তোরা অ্যাড করে নে। আমি যতদিন আছি মানে হচ্ছে এখানে আর সারা জীবন দেশেই থাকবো। তোদের বন্ধুর লিস্টে অ্যাড করে নে আমাকে। কালো মানুষ আমি, কালোদের বন্ধু থাকতে নেই। আর যে বন্ধু থাকে সে কেবল সিম্পাথি ছাড়া কিছুই দেখাবে না। কালো? তুমি কালো? এটা হাস্যকর। শোনো তোমাদের বলি, পশ্চিমা দেশগুলোতে মঙ্গোলীয় আর নিগ্রো জাতি আছে, কালো বর্ণের তারা। কিন্তু তাতে কি, পশ্চিমা দেশে কালো সাদা কোনো ফ্যাক্ট না। এখানে কে কতটুকু প্রতিষ্ঠিত সেটাই আসল। মিস ওয়ার্ল্ড সুন্দরী হয়েও যাকে একজন গায়ের রং কালো মেয়েরা, তাই এটা কোনো ফ্যাক্ট না। খালি আমরা বাঙালি অলমোস্ট 80% মানুষ সৌন্দর্য বিবেচনা করি গায়ের রং দেখে। সিফাতের কথা শুনে অবনী নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। অর্ণ মাথা নিচু করেই বসে রইল, তারপর সেখান থেকে উঠে চলে যায়। সিফাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে অবনী। অবনী সিফাতের কথাগুলো মনে মনে ভাবতে থাকে। অবনীর পাশেই প্রথম কোনো ছেলে এভাবে এসে দাঁড়িয়েছে। প্রতিটা মানুষই তো চায় যেন তার পাশে এমন একজন আসুক যে তাকে সাপোর্ট করবে, তাকে করুণা নয় ভালোবাসা দেবে। আরিনা বেগম চলে যায়। অবনী দূরের সোফাতে যেয়ে বসলো। অর্ণ অবনীর দিকে তাকায়। অবনী বলে, আমি তোর কথা রাখছি, তোর থেকে দূরে থাকছি। তোর সাথে আমার আলাদা যে পরিচয় তা ওরা দুজন জানে না। ভয় নেই, তারা আমার থেকে জানবে না, অন্য কেউ জানবে না। আমাকে নিয়ে পার্টি, বন্ধুদের সাথে আড্ডায় কথা বলা লাগবে না। আমি এখন অনুভব করতে পারছি কালোরাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। তারা অন্যদের অপমান নিয়ে বাঁচার অধিকার রাখে না। তোকে ভালোবাসি আমি, তবে সেটা আর প্রকাশ হবে না। হয়তো ভালোবাসাটাও পরিবর্তন হতে পারে। অসুস্থ আছিস, খাবার রেডি করা আছে, ঔষধ আছে রুমে, ইচ্ছে হলে খেতে পারিস। জোর করার জন্য নিজে থেকেই জোর করে অধিকার আদায় করার জোর করেছি, কিন্তু সেটাতে আরও বিরক্ত হয়ে গিয়েছিলি। এখন বাকিটা তোর ইচ্ছা। আর ছ মাস কেন, চাইলে তার আগেও আমাকে ডিভোর্স দিতে পারিস।
অবনী এক নাগারে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। অর্ণ অবনীর মুখের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে অর্ণ অবনীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে থাকে, আর কারণ খুঁজতে যেয়ে সে আবিষ্কার করে অবনীর কথা তার নিজ থেকেই মনে পড়ছে বেশি। অবনী অর্ণের সামনে থেকে চলে আসে, কিছু দূর এসে থেমে যায়। অর্ণের দিকে তাকিয়েই বলে, আমি চাই তুই ইরাকে নিয়ে হ্যাপি থাকিস। আমার জন্য ইরা তোর হয়নি, এটার জন্য যে কোনো শাস্তি দিতে পারিস, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু ইরা যেন তোর হয়। তোদের ভালোবাসায় কোনো ভুল ছিল না, ভুলটা আমার কপালে লেখা ছিল। তোদের জীবনের সাথে জড়িয়ে গিয়েছিলাম। আহনাফ মানে তোর ভাই আমার সাথে অন্যায় করতে যাচ্ছিল, সেটার প্রতিবাদে বিয়ে। আর বিয়েটা হলো তারই ছোট ভাইয়ের সাথে, যাকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম, ভালোবাসতাম। অবনী কথাগুলো বলে সোজা রান্নাঘরের দিকে চলে যায়। অর্ণ চুপচাপ বসেই আছে। এত কিছু অবনী বলতে পারে কখনো ধারণা করেনি অর্ণ। সব কিছু ওর ভাবনার বাইরে চলে যাচ্ছে। ইরা কখনো তাকে ছাড়া থাকতে পারবে না, এটা বিশ্বাস ছিল। ইরা তাকে বুঝবে, এটাও বিশ্বাস করেছিল। কিন্তু ইরা শেষ পর্যন্ত অর্ণকে বোঝেনি। অর্ণ তার ভালোবাসাটা বোঝাতে ব্যর্থ হয়েছে। ওয়াশরুমে চলে গেল, হাত থেকে ব্যান্ডেজ খুলে ফেলে অর্ণ। ডাক্তার বলেছিল ক্ষতস্থানে যেন পানি না লাগাতে, কিন্তু অর্ণ এখন কারো বারণ শাসন শোনার মধ্যে নেই। অর্ণ পানির ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে হাত রাখে। পানি প্রথমে আস্তে আস্তে পড়ছিল, কিন্তু অর্ণ আরও জোর দেয়। পানির ফোঁটার গতিবেগ আরও জোরে বের হতে থাকে। অর্ণের ক্ষতস্থান এখনও কিছুই শুকায়নি। জোরে পানির ফোঁটা পড়ার কারণে আবারও রক্ত বের হওয়া শুরু করেছে। অর্ণ যন্ত্রণায় কেঁদে ওঠে, তবে মনের মধ্যে যে যন্ত্রণা তা প্রতিনিয়ত অর্ণকে কাঁদিয়েই চলেছে। অর্ণ আর কোনো যন্ত্রণাই সহ্য করতে পারছে না। ইরাকে একদমই হারিয়ে ফেলেছে অর্ণ। ইরা তাকে ভুল বুঝেছে, আর বুঝবেই বা না কেন? বিবাহিত ছেলের সাথে কেই বা সম্পর্ক রাখবে? কোনো নিশ্চয়তা নেই। চেয়েছিল অবনীকে বুঝতে, হয়তো অবনীই তার জন্য সৃষ্টিকর্তা ঠিক করেছে। কিন্তু এই বোধটুকু আসার পরেই অবনীও যেন অর্ণের থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছে করে ফেলেছে। এভাবে প্রায় 30 মিনিট ধরে পানির নিচে হাত দিয়ে রাখে অর্ণ। ক্ষতস্থান ফেটে আবারও রক্ত পড়ছে। অর্ণ তোয়ালে নিয়ে গা মুছে নিল। দরজা খুলে বের হতেই দেখে অবনী খাবার নিয়ে রুমে প্রবেশ করছে। সাথে সাথেই অর্ণ হাতটা তোয়ালে দিয়ে ঢেকে নিল। অবনী তাকালো না সেদিকে। অর্ণের দিকে না তাকিয়েই বলল, খাবার রুমে রেখে যাচ্ছি, টেবিলে ঔষধ আছে, খেয়ে নে। সারাদিন কোথায় ছিলি? ইরার সাথে নাকি? ইরাকে বোঝা, তাকে বোঝাবি যে ছেলে পছন্দ তো দূরে থাক, আমাকে টাচ অবধি করেনি, সে শুধু ইরার। অবনী অর্ণের থেকে বকা শোনার প্রস্তুতি নিয়ে তাকালো, কিন্তু অর্ণ চুপচাপ হাতে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকে। অবনী বোঝার চেষ্টা করে, কি হলো অর্ণের? এত চুপচাপ সে থাকে না, হয় আমাকে বকা দেবে, না হয় বাড়িতে কারোর সাথে গল্প করে। আজ কি হলো ওর? কথাই বলছে না কেন? অর্ণ টি শার্ট পরার জন্য একটা টি শার্ট হাতে নিল। অবনী দাঁড়িয়েই আছে। অর্ণ ভেবেছিল সে কথা বলে চলে যাবে। অর্ণ এখন কারো থেকে হেল্প নিতে চাচ্ছে না। কার থেকে নেবে? মায়ের থেকে নিতে গেলে বলবে এটা তোর বউয়ের কাজ। আর অবনী এখন নিজে থেকেই দায়িত্ব পালন করা ছেড়ে দিচ্ছে। হাতে তোয়ালে পেঁচিয়ে নিল। অবনী বলে, কি ব্যাপার, তোয়ালে রেখে টি শার্ট পর এত ঢং করছিস কেন? দেখ আমি তোর বউ, কাগজে কলমে, মন থেকে না। তাই এসব বনিতা আমি আর চাই না। আমি কিছু বলেছি? না, বলিসনি। তবুও বলার আগেই তোকে স্মরণ করিয়ে দিলাম। আচ্ছা, ধন্যবাদ। কথাটা বলে অর্ণ তোয়ালে সরায়। ডান হাতে ব্যান্ডেজ নেই। সাদা তোয়ালেটা রক্তে লাল হয়ে গেছে, এখনও রক্ত পড়ছে। অর্ণ হাত মুষ্টিবদ্ধ করে টি শার্ট পরে নিল। তারপর আবারও তোয়ালে রক্ত মুছে নিয়ে অবনীর দিকে ঘুরে বলে, খাবার নিয়ে যা। সিফাত, শেফা ওরা হয়তো খায়নি, ওদেরকে খাবার দে। ঔষধেরও প্রয়োজন নেই। আর ধন্যবাদ আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তুই আমার বউ না, মানে মন থেকে মেনে না নেওয়া বউ না।